হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো থেকে ডিসকাস করব বা যে টপিক থেকে কিছু এমসিকিউস আমি নিয়ে এসেছি, সেই টপিকটা হলো ত্রিপুরা হাইকোর্ট। তো ত্রিপুরা হাইকোর্টের জন্য তোমরা জানো যে ত্রিপুরা হাইকোর্টের থেকে কিন্তু কিছু এক্সামের নোটিফিকেশন দিয়েছে, ফর্ম ফিল আপও হয়ে গেছে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকেই তোমরা বলো আমাদের এখানে মেটেরিয়ালস আছে কিনা বা ক্লাস করানো হবে কিনা বা সেই রিলেটেড ক্লাস দেওয়ার জন্য, তোমাদের জন্য সেই ক্লাসটা নিয়ে এসেছি। এখন যে যারা ত্রিপুরা হাইকোর্টে এক্সামগুলি দেবে এটার ক্ষেত্রেই কাজে আসবে তা কিন্তু নয়। এটা হলো বলতে পারো ত্রিপুরা জিকেরই তো একটা পার্ট। তার জন্য কিন্তু তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এখান থেকেই কাজে আসবে। তোমাদের জেআরবিটি বলো, জেআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি দুটোর ক্ষেত্রেই কাজে আসবে। টিপিএসসি, টিসিএস বা ত্রিপুরা আরো অন্যান্য এক্সামগুলোর ক্ষেত্রেও কিন্তু এটা কাজে আসবে। তো স্পেসিফিকভাবে যে টপিকটা যদি বলি ত্রিপুরা জিকে যদি কোন পার্টটা, সেই পার্টটা হলো ত্রিপুরা হাইকোর্ট। তো আমরা ত্রিপুরার হাইকোর্ট সম্পর্কে আমরা জানবো, সেখান থেকে আমরা ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস আমরা ডিসকাস করে নেব। আর তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে, অনেক কিছু জানতে পারবে, তোমাদের কিন্তু অনেক কিছু প্র্যাকটিসও হয়ে যাবে। তো আশা করি তোমরা ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখবে। এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি। তো আজকের ক্লাসে আমরা কি করব? আমরা করব ত্রিপুরা হাইকোর্ট থেকে গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ নিয়ে আমরা ডিসকাস করব। এমসিকিউ গুলি দেখব, পাশাপাশি আমরা কিন্তু ডিসকাশনের মাধ্যমে অনেক কিছু জেনে নেব। তো আজকের ক্লাসের প্রথম যে কোশ্চেনটা রয়েছে, ফার্স্ট কোশ্চেন, আমি এখানে ইংলিশ ভার্সন বেঙ্গলি ভার্সন দুটোই রেখেছি যাতে তোমাদের সুবিধা হয়। তোমরা সব সময় বলে থাকো যে বেঙ্গলির পাশাপাশি ইংলিশটা রাখলে ভালো হয়, তার জন্য কিন্তু আমি দুটোই এখানে রেখেছি। আচ্ছা, তো 1 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে, ত্রিপুরা হাইকোর্ট কোথায় অবস্থিত? Where is the Tripura High Court located? ত্রিপুরার মধ্যে যে হাইকোর্ট রয়েছে, কয়টা রয়েছে? অবভিয়াসলি একটাই হাইকোর্ট রয়েছে, সেটা কোথায় অবস্থিত? ত্রিপুরা হাইকোর্ট অবস্থিত আগরতলাতে। কোথায় অবস্থিত? আগরতলাতে। অপশন রয়েছে আগরতলা, গুয়াহাটি, শিলচর, কলকাতা। রয়েছে কোথায়? আগরতলাতে রয়েছে। এখন আগরতলার মধ্যে যদি আমি স্পেসিফিক ভাবে দেখি কোথায় রয়েছে, আগরতলা গোর্খাবস্তিতে রয়েছে ত্রিপুরা হাইকোর্ট। এখন তোমাদের অনেকে বলতে পারো যে স্টেট রয়েছে সেই স্টেটের রাজধানী হয়তো হবে, তা কিন্তু নয়। যে সব স্টেটের রাজধানীতে যে হাইকোর্ট রয়েছে তা এমনটা কিন্তু একদমই নয়। ওকে, তো বিভিন্ন স্টেটের মধ্যে তার হাইকোর্ট কিন্তু অনেকগুলো রাজধানীতে রয়েছে বা অনেকগুলো রাজধানী ছাড়া অন্য জায়গাতেও কিন্তু রয়েছে। তো সবসময় যে রাজধানী থাকবে তা কিন্তু নয়। তো ত্রিপুরা হাইকোর্টটা যদি বলি কোথায় রয়েছে, ত্রিপুরা হাইকোর্ট রয়েছে আগরতলাতে। আগরতলাতেও যদি আমি স্পেসিফিক ভাবে বলি সেটা কোথায় রয়েছে? গোর্খাবস্তিতে রয়েছে। অর্থাৎ তোমরা কোশ্চেনটা পড়ে অপশন বুঝে কিন্তু আনসারটা করবে। ডাইরেক্টলি যদি আগরতলা থাকে আগরতলা দেবে, তার মধ্যে স্পেসিফিক ভাবে কোনো লোকেশন দেওয়া থাকলে সেই বুঝে আনসারটা করবে। তো এখানে কারেক্ট আনসারটা হলো আগরতলা, অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ। তো আজকে ক্লাসে যে 20টা এমসিকিউস নিয়ে ডিসকাস করব, ক্লাসের শেষে তোমরা জানাবে 20র মধ্যে তোমরা কত স্কোর করতে পেরেছো, সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকবো। আচ্ছা, তো এখন দেখবো আমরা 2 নাম্বারটা। 2 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে সেটা কি দেখো। 2 নাম্বার, ত্রিপুরা হাইকোর্ট কোন সালে প্রতিষ্ঠিত হয়? In which year was the Tripura High Court established? ত্রিপুরার হাইকোর্টটা কবে এস্টাবলিশড হয়েছে বা ত্রিপুরা হাইকোর্টটা কবে এটা প্রতিষ্ঠিত হয়েছে? যে এখন যে প্রথম যে স্বাধীনতা হয়েছিল তখন থেকে যে ত্রিপুরাতে হাইকোর্ট ছিল এমনটা কিন্তু নয়। ত্রিপুরা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছে 2013 সালে। কবে হয়েছে? 2013 সালে। ওকে, 2013 সালে। যে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি, 2013 সালে। 2013 কিন্তু ত্রিপুরার হাইকোর্টটা প্রতিষ্ঠিত হয়েছে। আর এখন 2013 আগে পর্যন্ত ত্রিপুরাতে কোনো হাইকোর্ট ছিল না। এখন ত্রিপুরা হাইকোর্টের মধ্যে যত ধরনের কাজকর্ম রয়েছে, সেই কাজকর্ম ত্রিপুরার এখানকার যে কাজকর্ম রয়েছে যেগুলি হাইকোর্টে হওয়ার কথা, কিন্তু 2013 আগে তো হাইকোর্ট ছিল না, সেই কাজকর্ম হতো গুয়াহাটির মধ্যে যে হাইকোর্টটা রয়েছে, গুয়াহাটির মধ্যে অর্থাৎ আসাম যে স্টেট রয়েছে, আসামের স্টেটের যে রাজধানী গুয়াহাটি, তো গুয়াহাটির মধ্যে আসামের হাইকোর্টটা রয়েছে। সেই আসামের হাইকোর্টের মধ্যে কিন্তু ত্রিপুরার সব কার্য পরিচালনা হতো, সেই কাজগুলি সেখানে হতো যখন ত্রিপুরাতে হাইকোর্ট ছিল না। কিন্তু 2013 যখন এসেছে, 2013 কি হয়েছে, আসামের ত্রিপুরা এগুলি সেপারেশন হয়ে গেছে। তো ত্রিপুরার মধ্যে আলাদাভাবে নতুনভাবে হাইকোর্ট গঠন করা হয়েছে। একদম আগে ত্রিপুরাতে হাইকোর্ট ছিল না 2013 আগে, তখন তার কাজকর্ম হতো আসামের অর্থাৎ গুয়াহাটিতে যে হাইকোর্ট ছিল
ছিল সেই হাইকোর্টের মধ্যে, কিন্তু 2013 পরে সেপারেশন হয়ে গেছে। তারপর আমাদের ত্রিপুরাতে হাইকোর্ট প্রতিষ্ঠিত করা হয়েছে। সেটা কবে করা হয়েছে? 2013 সালে করা হয়েছে। তো এখানে আনসারটা কি হয়ে যাবে? অপশন নাম্বার সি, 2013। In 2013 was Tripura High Court established. So option number C is the correct answer. Okay, তো আশা করি এই পার্টটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। নেক্সট যেটা রয়েছে সেটা দেখে নাও। নেক্সট রয়েছে 3 নাম্বার যে এমসিকিউটা রয়েছে সেটা কি দেখো। ত্রিপুরা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় কোন সংবিধান সংশোধনের মাধ্যমে? ত্রিপুরা যে হাইকোর্টটা রয়েছে, ত্রিপুরা হাইকোর্টটা প্রতিষ্ঠিত হয়েছে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে? এখন সংবিধানের সংশোধনটা কি দেখো। সংবিধানের সংশোধন, কোন একটা সংবিধানের যে এতগুলো আর্টিকেল রয়েছে, এটা পলিটিক্যাল সায়েন্সের পার্ট। সেই আর্টিকেলগুলো কি হয়, সেই আর্টিকেলগুলো যখন কোনো কিছু চেঞ্জেস করতে লাগে, সবসময় তো সেম থাকে না, চেঞ্জেস করতে লাগে, সেগুলো সংশোধন করতে লাগে। এখন ত্রিপুরা হাইকোর্টটা এখানে বলা হয়েছে কোন সংশোধনের মাধ্যমে, অর্থাৎ আন্ডার হুইচ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ওয়াজ দ্য ত্রিপুরা হাইকোর্ট এস্টাবলিশড। কোন সংশোধনের মাধ্যমে ত্রিপুরা হাইকোর্টটা প্রতিষ্ঠিত হয়েছে? এটা আনসারটা কি হবে? অ্যাকচুয়ালি এটা কোনো সংশোধনের মাধ্যমে করা হয়নি, কারণ আমাদের ভারতের সংবিধানের মধ্যে লেখা আছে যে 214 নং যে আর্টিকেল রয়েছে সেই আর্টিকেলেই কিন্তু মেনশন করা আছে যে ত্রিপুরা যে কোনো হাইকোর্ট, যে কোনো স্টেটের হাইকোর্ট গঠন করা যাবে। তো এখানে কোনো সংশোধনের প্রয়োজন হয় না, সংবিধান সংশোধনের প্রয়োজন হয় না। নট অনলি ত্রিপুরা হাইকোর্ট, যে কোনো স্টেটের হাইকোর্ট প্রতিষ্ঠিত করতে গেলে কোনো ধরনের সংবিধানের প্রয়োজন পড়ে না, কোনো ধরনের সংবিধানে কি প্রয়োজন পড়ে না, অর্থাৎ এখানে কোনো সংবিধান সংশোধনের প্রয়োজন হবে না। এটা কোনো সংবিধানের সংশোধনের মাধ্যমে হয়নি। অর্থাৎ মানে কথার মানেটা কি দেখো, প্রথমত সংবিধানে অনেকগুলো ধারা থাকে। এখন যখন অনেক কিছু সিচুয়েশন চেঞ্জেস আসে তখন সেগুলি সংশোধন করতে লাগে। এখন সংশোধন করতে লাগে এই জিনিসটা তো আমরা দেখেন বিভিন্ন সংবিধান সংশোধনের মাধ্যমে অনেক কিছু করা হয়। কিন্তু এখানে কোশ্চেনে বলা হয় যে ত্রিপুরা যে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছে সেটা কোন সংবিধান সংশোধনের মাধ্যমে? আনসারটা এখানে হবে কোনো সংবিধান সংশোধনের মাধ্যমেই না, কারণ যে কোনো হাইকোর্ট, যে কোনো স্টেটে, যে কোনো রাজ্যে হাইকোর্ট প্রতিষ্ঠিত করতে গেলে কোনো সংবিধান সংশোধনের প্রয়োজন হয় না। কারণ আর্টিকেল নাম্বার 214 তেই লেখা আছে যে স্টেটের মধ্যে যখন প্রয়োজন হবে মানে নতুন ভাবে হাইকোর্ট প্রতিষ্ঠিত করতে পারবে। যেহেতু সংবিধানের মাধ্যমে লেখা আছে তাহলে সংশোধন করার কি দরকার নেই। তার জন্য আনসারটা কি হয়ে যাবে? অপশন নাম্বার ডি। এটি সংশোধনের মাধ্যমে নয়, এটি সংশোধনের মাধ্যমে নয়, যে অপশন নাম্বার ডিটা হয়ে যাবে এটার আনসারটা। এটি সংশোধনের মাধ্যমে নয়, নট থ্রু অ্যামেন্ডমেন্ট, কোনো সংশোধনের প্রয়োজন হয়নি। অপশন নাম্বার ডি। অর্থাৎ এরকম কোশ্চেন আসলে যদি অপশন ডিতে থাকে নান অফ দ্য অ্যাবভ, তোমরা সেটা দিয়ে দেবে। কারণ যে কোনো স্টেটে হাইকোর্ট গঠন করতে গেলে, প্রতিষ্ঠিত করতে গেলে কোনো ধরনের সংবিধান সংশোধনের প্রয়োজন হয় না, কারণ সংবিধানে ডিরেক্টলি 214 নং আর্টিকেলে ডিরেক্টলি সেটা লেখা আছে। সো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 4 নম্বরে যেটা রয়েছে দেখো, ত্রিপুরা হাইকোর্ট পৃথক হাইকোর্ট হিসাবে কোন বছর কার্যকর হয়? ইন হুইচ ইয়ার ডিড দ্য ত্রিপুরা হাইকোর্ট স্টার্ট ফাংশনিং সেপারেটলি? অর্থাৎ ত্রিপুরা হাইকোর্ট যখন আলাদাভাবে কবে থেকে স্টার্ট হয়েছে, মানে আলাদাভাবে কাজকর্ম করা কবে স্টার্ট হয়েছে? ত্রিপুরা হাইকোর্টই প্রতিষ্ঠিত হয়েছে 2013 সালে। তার আগে মানে এটা সেপারেট ভাবে হয়েছে 2013 সালে। তার আগে কি? তার আগে গুয়াহাটির মধ্যে যে হাইকোর্টটা রয়েছে সেই হাইকোর্টের মধ্যে একসাথে হয়ে কাজকর্ম পরিচালনা করা হতো, কিন্তু 2013 পরে সেপারেশন হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, ত্রিপুরাতে আলাদাভাবে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছে। সেটা কবে হয়েছে? 2013 সালে। তো আনসার কি হয়ে যাবে? 2013, অর্থাৎ অপশন নাম্বার বি, 2013। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 5 নম্বরের যে এমসিকিউ রয়েছে সেটা কি দেখো, ত্রিপুরা হাইকোর্ট গঠনের আগে কোন হাইকোর্ট এখানকার বিচার পরিচালনা করত? অর্থাৎ which high court had jurisdiction over Tripura before its own high court was established? অর্থাৎ ত্রিপুরাতে নিজস্ব হাইকোর্ট হওয়ার আগে যে এখানকার অর্থাৎ ত্রিপুরার যত সব হাইকোর্টের কাজকর্ম আছে সেই কাজকর্ম কোথায় হতো, কোন হাইকোর্টে হতো? আগে যখন ত্রিপুরাতে হাইকোর্ট ছিল না তো এখানে কি কাজকর্ম কি হতো না? কাজকর্ম তো নিশ্চয়ই হতো।
ত্রিপুরাতে হাইকোর্ট ছিল না, তখন কি হতো, তখন অন্য একটা স্টেটের যে হাইকোর্ট রয়েছে সেই হাইকোর্টের মধ্যে এখানকার যত কাজকর্ম মানে ত্রিপুরার যত হাইকোর্টের কাজকর্ম রয়েছে সেই কাজগুলি হতো। সেটা কোনখানে হতো, কোন হাইকোর্টে হতো, সেটা হতো গুয়াহাটি হাইকোর্টে। একটু আগেও বলেছিলাম গুয়াহাটি হাইকোর্টে, এই যে গুয়াহাটি হাইকোর্ট, অপশন নাম্বার বি। অর্থাৎ আসাম রাজ্যের যে গুয়াহাটি রয়েছে, গুয়াহাটি হাইকোর্টের মধ্যে এই কাজটা ত্রিপুরার যে কাজকর্ম এখানকার কাজকর্ম হতো। কবে হতো, 2013 আগে যখন একসাথে ছিল, কিন্তু 2013 পর থেকে যখন 2013-তে ত্রিপুরাতে আলাদাভাবে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছে, তারপর থেকে ত্রিপুরার হাইকোর্টের কাজকর্ম সব এখানেই হয়ে থাকে। তো আগে হতো গুয়াহাটি হাইকোর্টে। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে, যদি কোনো কিছুতে ডাউট থাকে, কোনো কিছু জানার থাকে, তোমাদের যদি অনলাইন কোর্সের প্রয়োজন হয়, অফলাইন কোর্সের কিংবা তোমাদের মেটেরিয়ালসের প্রয়োজন হয়, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেখানে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। ওকে, আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা রয়েছে দেখো 6 নাম্বারে যেটা রয়েছে, ত্রিপুরা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট? ত্রিপুরা হাইকোর্টটা প্রথম প্রতিষ্ঠিত হয়েছে, ত্রিপুরা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছে 2013 সালে। এখন 2013 সালে যখন প্রতিষ্ঠিত হয়েছে, তখন নিশ্চয়ই একজন চিফ জাস্টিসও ছিল, এরকম তো হবে না, চিফ জাস্টিস ছাড়া তো হবে না, চিফ জাস্টিস তো থাকবে, মানে প্রধান বিচারপতি তো থাকবে। এখন প্রধান বিচারপতি একদম প্রথম তিনি কে ছিলেন? প্রথম কে ছিলেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি? আনসারটা হবে দীপক গুপ্তা। কি হবে? দীপক গুপ্তা। অপশন নাম্বার এ, দীপক গুপ্তা। তো এই যে দীপক গুপ্তা স্যার, তিনি প্রথম ত্রিপুরার যখন হাইকোর্ট হয়েছে, ত্রিপুরাতে হাইকোর্ট যখন 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে প্রথম যে চিফ জাস্টিস ছিল, মানে ফার্স্ট যে চিফ জাস্টিস ছিল বা প্রধান যে বিচারপতি, তিনি কে ছিলেন? তিনি ছিলেন দীপক গুপ্তা। দীপক গুপ্তা। সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট রয়েছে 7 নাম্বার রয়েছে ত্রিপুরা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি। আগের কোশ্চেনে দেখেছিলাম আমরা ত্রিপুরা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? দীপক গুপ্তা। এখন দেখো বর্তমানে কে আছে? এখন বর্তমানে ত্রিপুরার যে প্রধান বিচারপতি কে, প্রধান মানে যে চিফ জাস্টিস, কারেন্ট চিফ জাস্টিস কে? হু ইজ দ্য কারেন্ট চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট? কে হবে আনসারটা কি হবে? অপরেশ কুমার সিং। ওকে, সো অপশন নাম্বার ডি, অপরেশ কুমার সিং। তো প্রথম, এখন যদি বলি কারেন্টলি ত্রিপুরার চিফ জাস্টিস কে? অপরেশ কুমার সিং। ক্লিয়ার? সো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 8 নাম্বারে রয়েছে ত্রিপুরা হাইকোর্ট কতজন স্থায়ী বিচারপতি নিয়ে গঠিত? হাউ মেনি পার্মানেন্ট জাজেস আর দেয়ার ইন দ্য ত্রিপুরা হাইকোর্ট? ত্রিপুরা হাইকোর্টে বর্তমানে কথা বলা হচ্ছে, বর্তমানে স্থায়ী বিচারপতি কত? এখন দেখো একটা হাইকোর্টের মধ্যে যে এই যে হাইকোর্টগুলো রয়েছে, যে স্টেটগুলো আমাদের যে হাইকোর্ট রয়েছে, বর্তমানে যদি বলি আমাদের যে 28টা যে স্টেট রয়েছে, 28টার মধ্যে সব স্টেটের মধ্যে কিন্তু হাইকোর্ট নেই, 25টা হাইকোর্ট আছে, তার মধ্যে থেকে আমাদের ত্রিপুরাতে একটা আছে। এখন সবগুলি হাইকোর্টের মধ্যে যে চিফ জাস্টিস মানে চিফ জাস্টিস তো একজন থাকবে, তাছাড়া অন্যান্য যে জাজেস রয়েছে তারা কয়জন থাকবে সেটা কিন্তু পার্টিকুলার ভাবে মেনশন নেই, যে 5টা না 10টা এরকম পার্টিকুলার ভাবে মেনশন নেই। এটা কিন্তু যে কোন স্টেটের মধ্যে বা কোন হাইকোর্টের মধ্যে কতজন দরকার হবে সেই বুঝে কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। যে হাইকোর্টের যে বিচারপতি রয়েছে, তাদেরকে কে নিয়োগ করে থাকেন? রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। কিন্তু রাষ্ট্রপতি একা কিন্তু মানে নিযুক্ত করেন, কিন্তু কার পরামর্শে? যে সুপ্রিম কোর্টের যে বিচারপতি থাকবেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টে যে কলেজিয়াম থাকবে তাদের সাথে পরামর্শক্রমে রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন যে হাইকোর্টের বিচারপতি। এখন হাইকোর্টের যে বিচারপতি রয়েছে, হাইকোর্টের যে স্থায়ী বিচারপতি, সেটা কিন্তু সব হাইকোর্টের মধ্যে সেম থাকে না, যখন যেরকম প্রয়োজন হয় সেই অ্যাকর্ডিং রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। তো এখন যদি বর্তমানে বলি, বর্তমানে যে ত্রিপুরার হাইকোর্টের স্থায়ী বিচারপতি রয়েছে কয়জন? 3জন রয়েছে। এখন ত্রিপুরাতে 3জন আছে স্থায়ী বিচারপতি, তার মানে যে অন্য হাইকোর্টেও যে 3জন থাকবে এমনটা কিন্তু নয়, সব হাইকোর্টে সেম থাকে না, এটা কোনো সংবিধান লেখা নেই যে এতজনই থাকবে। বাট থিং ইজ, এটা কি হবে, যখন যেরকম প্রয়োজন হবে, যে স্টেটের মধ্যে যেরকম নিড হবে সেই অ্যাকর্ডিং রাষ্ট্রপতি নিয়োগ করে থাকবেন যে কতজন থাকবেন, 3জন থাকবেন, 4জন থাকবেন, 5জন থাকবেন, কতজন থাকবেন সেই অ্যাকর্ডিং যে নিয়োগ করে থাকেন।
এখনের কথা যদি বলি, আমাদের ত্রিপুরা হাইকোর্টের স্থায়ী বিচারপতির সংখ্যা হয়ে যাবে কত, যে 3 জন। অপশন নাম্বার বি। আশা করি এই পার্টটা ভালোভাবে বুঝতে পেরেছো, কারণ এটা কিন্তু আমাদের পলিটিক্যালের পার্ট। পলিটিক্যালের মধ্যে কিন্তু এগুলি ডিটেইলসে ডিসকাস করা হয়েছে। তো তোমরা যারা মনে করো আমাদের এখানে এসে ক্লাস করবে, অফলাইন ক্লাস করবে বা আমাদের অনলাইন কোর্সটাই নেবে, অনলাইন কোর্স অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। আমাদের অ্যাপ আছে দ্য সাকসেস মাস্টার নামে, প্লে স্টোরে গিয়ে দ্য সাকসেস মাস্টার লিখলে অ্যাপটা পেয়ে যাবে। সেই অ্যাপটা সেখান থেকে ইনস্টল করতে পারবে। ইনস্টল করার পর কোর্সও তোমরা নিতে পারবে। তোমরা যদি জেআরবিটি কোর্স অলরেডি আছে সেটা নিতে পারবে, জেআরবিটি সিও আছে, ডিও আছে, দুটোই আছে। আর যে টেটের যে কোর্সটা, টেটের কোর্সটা কিছুদিনের মধ্যেই আসবে। আর ত্রিপুরা হাইকোর্টের যে সেপারেট ভাবে আমি কোর্স বলি, সেই কোর্সটা তোমরা নেক্সট উইক মানে সামনের সপ্তাহ থেকেই পেয়ে যাবে। তো ওই কোর্সটা নিতে চাইলেও নিতে পারো। অফলাইন ক্লাসের জন্য যদি করতে চাও, অফলাইন ক্লাসের জন্য এডমিশন চলছে, তো অফলাইন ক্লাস করতে চাইলে সেটাও কিন্তু করতে পারো। যদি চাও যে তোমরা স্টাডি মেটেরিয়ালসটা নেবে, সেটাও কিন্তু রয়েছে, সেটাও নিতে পারো। সেখানে কিন্তু সবগুলো একদম ডিটেইলসে রয়েছে। ওকে, আচ্ছা, তো এখানে দেখো আনসারটা কি হবে, অপশন নাম্বার বি 3 জন। তো কারণ ত্রিপুরাতে বর্তমানে স্থায়ী বিচারপতি কতজন নিয়ে গঠিত, 3 জনকে নিয়ে গঠিত। সো আনসার ইজ অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে 9 নাম্বার। 9 নম্বরে কি রয়েছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট গঠিত হয়, অর্থাৎ which article of the Indian Constitution provides for the establishment of high court। আমি একটু আগেও বলেছিলাম যে হাইকোর্ট কোন একটা স্টেটের মধ্যে, কোন একটা রাজ্যের মধ্যে এখন হাইকোর্ট প্রতিষ্ঠিত করবেন, তার জন্য কিন্তু কোনো সংশোধনের প্রয়োজন হয় না। কারণ আমাদের ভারতীয় সংবিধানের যে আর্টিকেল বা অনুচ্ছেদ রয়েছে বা ধারা রয়েছে, সেখানে কিন্তু অলরেডি মেনশন করা আছে। যেহেতু অলরেডি মেনশন করা আছে, আবার এক্সট্রা সংশোধন করা তো দরকার নেই, অলরেডি মেনশন তো আছে। তো সেটা যে মেনশন করা আছে একটা ধারাতে, সেই ধারাটা কত নাম্বার ধারা, সেই ধারাটা একটু আগে বলেছিলাম, সেটা হলো 214 নং ধারাতে, 214 নং ধারাতে বা আর্টিকেল নাম্বার 214 এ মেনশন করা আছে যে হাইকোর্ট প্রতিষ্ঠান করার ব্যাপারে, হাইকোর্ট যে প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে 214 নং ধারাতে মেনশন করা আছে। তো অপশনে কি কি রয়েছে, অপশন এ তে 124, তো এটা তো হবে না। তারপর রয়েছে অপশন বি 214, 226 আর 32। आंसरটা হবে 214 নং আর্টিকেলে কিন্তু মেনশন করা আছে যে হাইকোর্ট প্রতিষ্ঠিত করার ব্যাপারে, হাইকোর্ট গঠন করার ব্যাপারে। নেক্সট রয়েছে 10 নাম্বার। 10 নম্বরে রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ দেন কে, who appoints the chief justice of high court। হাইকোর্টের যে প্রধান যে চিফ জাস্টিস রয়েছে, মানে চিফ জাস্টিস যিনি রয়েছেন, তাকে কে নিয়োগ করেন, রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। এখন রাষ্ট্রপতি নিযুক্ত করেন, কিন্তু রাষ্ট্রপতি কিন্তু আগে যে সুপ্রিম কোর্টে, যে আমাদের ভারতবর্ষে যে সুপ্রিম কোর্ট রয়েছে, সুপ্রিম কোর্টের যে বিচারপতি রয়েছে, সুপ্রিম কোর্টে একটা কলেজিয়াম থাকে, একটা গ্রুপ থাকে, তাদের সাথে পরামর্শ করে কে, রাষ্ট্রপতি। পরামর্শ করার পর তারপর রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন হাইকোর্টের যে বিচারপতি, হাইকোর্টের চিফ জাস্টিসকে নিয়োগ করে থাকেন। তো কে নিয়োগ করেন, রাষ্ট্রপতি। অপশন নাম্বার বি, রাষ্ট্রপতি। সো হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন, রাষ্ট্রপতি নিয়োগ করেন। আর রাষ্ট্রপতি কাদের সাথে পরামর্শ করেন, সুপ্রিম কোর্টের যে কলেজিয়াম রয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে অন্যান্য বিচারপতি, প্রধান বিচারপতি রয়েছে, তাদের সাথে একটা গ্রুপ থাকে, তাদের সাথে পরামর্শ করেন। পরামর্শ করার পর রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন যে হাইকোর্টের যে বিচারপতিদের, হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করে থাকেন। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 11 নাম্বার। 11 নম্বরে রয়েছে, দেখো হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত, হোয়াট ইজ দ্য রিটায়ারমেন্ট এজ ফর হাইকোর্ট জাজেস। হাইকোর্টে যে জাজেসরা রয়েছে, হাইকোর্টের জাজেসরা যখন রিটায়ারমেন্ট নেবে, সেই বয়সটা কত, সেই বয়সটা হলো 62। অপশন নাম্বার বি 62। 62 বছর বয়সে হাইকোর্টে যে জাজেস রয়েছে তারা রিটায়ারমেন্টে যায়। নরমালি যারা গভর্নমেন্ট জব করে থাকে তারা কিন্তু 60 ইয়ার্সে তারা রিটায়ারমেন্টে যায়। আর হাইকোর্টে যারা জাজেস থাকে তারা 62। এখন যদি বলে সুপ্রিম কোর্টে যে জাজেস রয়েছে, তাদের জন্য হবে সেটা হবে 65। যদি বলা হয় সুপ্রিম কোর্ট, ওকে, সুপ্রিম কোর্ট, তাহলে হবে 65। আর যদি বলা হয়
হাইকোর্ট তাহলে হবে 62। হাইকোর্টের বিচারপতিরা কবে রিটায়ারমেন্টে যায়? 62 বছর বয়সে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা কবে রিটায়ারমেন্টে যায়? 65 বছর বয়সে। ওকে, দুইটার মধ্যে কিন্তু কনফিউজড হবে না। সো 11 নম্বর কোশ্চেনের কোশ্চেনটা কি? হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? আনসারটা হবে 62 বছর, অর্থাৎ অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে 12 নম্বরে রয়েছে ত্রিপুরা হাইকোর্ট কোন ধরনের বিচার কার্য পরিচালনা করে? What types of jurisdiction does the Tripura High Court have? ওকে, ত্রিপুরা হাইকোর্ট কোন ধরনের বা কোন ধরনের কাজকর্ম করে থাকে, পরিচালনা করে থাকে, সেটা কি হবে? কি রয়েছে দেখো, দেওয়ানি মানে সিভিল যে মামলা রয়েছে, ফৌজদারি মানে ক্রিমিনাল, সাংবিধানিক মানে কনস্টিটিউশনাল, আর অপশন ডি উপরে সবগুলো, অর্থাৎ অল অফ দ্য অ্যাবাভ। আনসারটা হবে উপরে সবগুলো, অল অফ দ্য অ্যাবাভ। কারণ ত্রিপুরা হাইকোর্টের মধ্যে এই সবগুলি বিষয় নিয়ে কিন্তু বিচার কার্য পরিচালনা করা হয়। দেওয়ানি মামলা নিয়েও করা হয়, ফৌজদারি মামলা নিয়েও করা হয়, কনস্টিটিউশনাল মামলা মানে সাংবিধানিক যে বিষয়গুলো রয়েছে সেগুলি ব্যাপারেও কিন্তু কার্য পরিচালনা করা হয়। তার জন্য হয়ে যাবে অপশন নাম্বার ডি, অল অফ দ্য অ্যাবাভ। কি হবে? অপশন নাম্বার ডি, এই যে অপশন নাম্বার ডি, অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট 13 নম্বরে রয়েছে ত্রিপুরা হাইকোর্টের আওতাধীন জেলাগুলোর সংখ্যা কত? হাউ মেনি ডিস্ট্রিক্টস আর আন্ডার দ্য জুরিডিকশন অফ দ্য ত্রিপুরা হাইকোর্ট? ত্রিপুরার যে হাইকোর্ট রয়েছে এই হাইকোর্টের আন্ডারে কতটা জেলা রয়েছে, কতটা ডিস্ট্রিক্ট রয়েছে? কয়টা রয়েছে? 8টা রয়েছে। ত্রিপুরাতে টোটাল জেলায় আছে কয়টা? 8টা আছে। এই সবগুলি 8টা জেলায় কিন্তু ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে আছে। এই যে কোনো জেলার মধ্যে যদি কোনো একটা কিছু মামলা হয় সেটার জন্য কোর্টে যেতে লাগবে, হাইকোর্টে যেতে লাগবে, হাইকোর্টে গিয়ে মামলাটা করবে, সেটার জন্য কিন্তু ত্রিপুরা হাইকোর্ট যেটা আগরতলা গোর্খা বস্তিতে অবস্থিত সেখানে এসে মামলাটা করতে লাগবে। তো এই ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে 8টা জেলা কিন্তু রয়েছে। এখন সেই 8টা জেলা কি সেটা নিয়ে আমি ক্লাস করিয়েছি, বা সেই জেলাগুলি আন্ডারে আরো কি মহকুমা আসছে বা কোন মেন শহরগুলো আসছে সেগুলি নিয়েও কিন্তু আমি করিয়েছি, বা আমাদের স্টাডি মেটেরিয়ালস এর ডিটেইলস রয়েছে, বা আমাদের যে অনলাইন কোর্স রয়েছে সেখানে আমি ডিটেইলসে আমি ক্লাস অলরেডি করিয়েছি। যারা দেখোনি তোমরা সেখানে দেখে নিতে পারো, বা নোটস নিতে চাইলে সেটাও নিতে পারো, বা যদি চাও আমাদের এখানে এসে অফলাইন ক্লাস করবে সেটাও তোমরা করতে পারো। কারণ এখানে খুব যত্ন সহকারে কিন্তু ক্লাসেসগুলো করানো হয়, ক্লাস নোটস প্রোভাইড করা হয়, টপিক ওয়াইজ মক টেস্ট নেওয়া হয়, মান্থলি মক টেস্ট নেওয়া হয়। তো যাদের প্রয়োজন তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। আচ্ছা, তো এখানে আনসারটা কি হয়ে যাবে? 8, অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি। 13 নাম্বার কোশ্চেন আনসারটা অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে 14। ত্রিপুরা হাইকোর্ট অফিশিয়াল ওয়েবসাইট কোনটি? এখন ত্রিপুরা হাইকোর্টের একটা অফিশিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা কোনটা? অপশনে দেখে নাও, হোয়াট ইজ দ্য অফিশিয়াল ওয়েবসাইট অফ ত্রিপুরা হাইকোর্ট? এখানে 4টা অপশন রয়েছে, এখান থেকে কোনটা হবে? আনসারটা হবে অপশন বি, www.tripurahighcourt.nic.in। এটা হলো আমাদের ত্রিপুরা হাইকোর্টের অফিশিয়াল ওয়েবসাইট। এটা কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 15 নম্বরে রয়েছে হাইকোর্ট কোন ধরনের মামলা শুনানির জন্য রিট জুডিকশন প্রয়োগ করতে পারে? এখন রিট জুডিকশনকে মানে লেখ জারি করতে পারে। যে হাইকোর্ট কোন ধরনের মামলা শুনানির জন্য লেখ জারি করতে পারে? আমরা কনস্টিটিউশনের পার্টে পড়েছি যে লেখ কয়টা রয়েছে? লেখ টোটাল রয়েছে 5টা লেখ রয়েছে। 5টা লেখ কি সেটা নিয়ে ইউটিউবে ক্লাস কিন্তু অলরেডি আগে দিয়েছি। এই যে 5 ধরনের লেখ রয়েছে, 5 ধরনের লেখ কখন আমরা জারি করতে পারি? 5 ধরনের লেখগুলি আমরা কখন জারি করতে পারি? যখন আমরা আমাদের মৌলিক অধিকারগুলি পাবো না। মৌলিক অধিকার, এই যে মৌলিক অধিকার রয়েছে আমাদের সংবিধানে একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট রয়েছে মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারগুলি কিন্তু ভারতবর্ষের প্রতিটা নাগরিকের কিন্তু এটা অধিকার। এই অধিকার যদি কেউ না পায়, মৌলিক অধিকারগুলি যে রয়েছে, মৌলিক অধিকার কয়টা রয়েছে? মৌলিক অধিকার 6টা মৌলিক অধিকার রয়েছে। বর্তমানে 6টা মৌলিক অধিকার রয়েছে, আগে 7টা ছিল, পরবর্তী সময় একটা, অর্থাৎ সম্পত্তির অধিকারটা বাদ গিয়েছে। সম্পত্তির অধিকার এখন সাধারণ অধিকার, মৌলিক অধিকার পড়ে না। তো বর্তমানে মৌলিক অধিকার কয়টা আছে? মৌলিক অধিকার আছে 6টা মৌলিক অধিকার আছে। এখন সেই 6টা মৌলিক অধিকার, এটা কিন্তু ভারতবর্ষের প্রতিটা নাগরিকের অধিকার। আমরা কেউ যদি মৌলিক অধিকার না পাই তাহলে সেটা নিয়ে কিন্তু আমরা কি করতে পারবো?
সেটা নিয়ে আমরা লেখো জারি করতে পারবো, আমরা কোর্টে যেতে পারবো যে আমরা এই জিনিসটা পাইনি, এটা আমাদের মৌলিক অধিকার কিন্তু আমরা পাইনি। এখন সেগুলি যখন লেখো জারি করব, এখন আমরা হাইকোর্টে গিয়ে করব, অথবা সুপ্রিম কোর্টে গিয়ে করব। যখন হাইকোর্টে গিয়ে করব সেটার জন্য একটা ধারা প্রয়োজন হবে, সুপ্রিম কোর্টে গিয়ে করলে একটা ধারা প্রয়োজন হবে। যখন আমরা হাইকোর্টে গিয়ে করব সেই ধারাটা হলো 226, আর যখন সুপ্রিম কোর্টে গিয়ে আমরা লেখোগুলো জারি করব তখন সেটা হয়ে যাবে 32 নং 32 নং ধারা, 32 নং ধারা। সুপ্রিম কোর্টে গেলে 32 নং ধারা, হাইকোর্টে গেলে 226 নং ধারা। যে আমাদের সংবিধানে যে 32 নং ধারাটা রয়েছে সেটাকে কিন্তু সংবিধানের আত্মা বলা হয়। যে ডক্টর বি আর আম্বেদকর যখন যে সংবিধানের যে জনক বলা হয় তিনি কিন্তু বলেছিলেন 32 নং ধারাটা হলো আমাদের কি ভারতের সংবিধানের আত্মা, সংবিধানের আত্মা কিন্তু বলা হয়েছিল। আচ্ছা, তো এখানে বেসিক্যালি বলা হয়েছে আমরা আমাদের যে মৌলিক অধিকার, বর্তমান 6টা মৌলিক অধিকার রয়েছে, আমরা যদি আমাদের মৌলিক অধিকারগুলি না পাই তাহলে আমরা কি করতে পারবো, আমরা লেখো জারি করতে পারবো। এরকম লেখো কয়টা রয়েছে, এরকম লেখো টোটাল 5টা রয়েছে, 5 ধরনের লেখো রয়েছে, মানে রিট, লেখো মিন্স রিট রয়েছে, 5 ধরনের লেখো রয়েছে। এই 5 ধরনের লেখো নিয়ে আমরা ধর একটা মৌলিক অধিকার পেলাম না, এটা পাওয়ার অধিকার সবার আছে, আমরা পেলাম না, আমরা লেখো জারি করতে পারবো, মানে রিট জারি করতে পারবো। সেগুলি যখন জারি করবো কোথায় করবো, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে। যখন হাইকোর্টে করব সেটা 226 নং ধারা, যখন আমরা সুপ্রিম কোর্টে করব তখন সেটা হয়ে যায় 32 নং ধারা। ওকে, আশা করি এতটুকু বুঝতে পেরেছো। আর এখানে যেটা কোশ্চেন করা হয়েছে, হাইকোর্ট কোন ধরনের মামলা শুনানির জন্য রিট প্রয়োগ করতে পারে, যে হাইকোর্ট যে কোন ধরনের মামলা শুনানির জন্য রিট মানে লেখো জারি করতে পারে, সেটা হয়ে যাবে মৌলিক অধিকার, এই যে মৌলিক অধিকার লঙ্ঘনের মামলা, মৌলিক অধিকার লঙ্ঘনের মামলা, অর্থাৎ অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি হবে এটার কারেক্ট আনসার। মৌলিক অধিকার যদি লঙ্ঘন হয় মানে না পাই তাহলে সেই নিয়ে আমরা মামলা করতে পারি, সেই নিয়ে আমরা কি করতে পারি, মামলা করতে পারি হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে। হাইকোর্টে করলে সেটা কত হবে, 226 নং ধারা, সুপ্রিম কোর্টে করলে 32 নং ধারা। ক্লিয়ার? নেক্সট রয়েছে 16 নাম্বার রয়েছে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ সুপারিশ কে করেন। ত্রিপুরার হাইকোর্টে বা যে কোনো হাইকোর্টে যে বিচারপতি রয়েছে কে নিয়োগ করেন, রাষ্ট্রপতি নিয়োগ করেন। কিন্তু রাষ্ট্রপতি যে নিয়োগ করেন কার সুপারিশে বা কার সাথে পরামর্শ করে করেন, সুপ্রিম কোর্টে যে কলেজিয়াম রয়েছে তাদের সাথে পরামর্শ করেন বা তাদের সুপারিশে রাষ্ট্রপতি কি করেন, যে হাইকোর্টের বিচারপতি নিয়োগ করে থাকেন। তো সেম ভাবে ত্রিপুরা হাইকোর্টেরও বিচারপতিদের নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি, কার পরামর্শ বা কার সুপারিশ ক্রমে, সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ ক্রমে। ওকে, সো এখানে দেখো ইংলিশ ভার্সনটা রয়েছে, হু রিকমেন্ডস দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য হাই কোর্ট জাজেস। আনসারটা হবে সুপ্রিম কোর্টের কলেজিয়াম, সুপ্রিম কোর্ট কলেজিয়াম। ওকে, অর্থাৎ সুপ্রিম কোর্টে যে কলেজিয়াম তাদের সাথে পরামর্শ করে, তাদের সাথে পরামর্শ বা তাদের সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি কি করেন, হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করে থাকেন। সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে 17 নম্বর। 17 এ রয়েছে ত্রিপুরা হাইকোর্ট মামলা করার ভাষা সাধারণত কি? What is the usual language used for filing cases in Tripura High Court? এখন হাইকোর্টে যদি আমরা কোনো একটা মামলা করতে যাই, সেটা একটা অবভিয়াসলি কোনো একটা কিছু যে কোনো কারণে মামলা করতে হলে বা কিছু বলতে একটা ল্যাঙ্গুয়েজের তো প্রয়োজন হবে, ল্যাঙ্গুয়েজ ছাড়া তো আমরা কোনো কিছু করতে পারবো না, ল্যাঙ্গুয়েজটা তো প্রয়োজন হবে। এখন কোন ল্যাঙ্গুয়েজে কি আমরা মামলাটা করব, কোন ল্যাঙ্গুয়েজে কি আমাদের লিখে ফাইলটা করতে লাগবে, সেটা হবে ইংলিশ, সেটা হবে ইংলিশ অর্থাৎ ইংরেজি। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি ইংলিশ ল্যাঙ্গুয়েজে। নেক্সট রয়েছে 18 নাম্বার। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল কোথায় করা যায়? where can appeal against the high court judgment be filed? অর্থাৎ হাইকোর্টে ধরো কোন একটা মামলা দিল, কোন একটা মামলার বিরুদ্ধে, যে হাইকোর্টে একটা মামলা করা হলো, সেটা যে রায়টা দিল সেটা এখন যে মামলাটা করলো সেটা স্যাটিসফ্যাকশন পেল না বা তার মতে এটা হলো না, তখন সে কি করতে পারবে, ওই মামলাটা নিয়ে ওইটা নিয়ে গিয়ে তার উপর মানে অন্য যে কোর্ট রয়েছে সেখানে গিয়ে কি করবে, অ্যাপিল করবে। সেই কোর্টটা কি, সেটা হলো সুপ্রিম কোর্ট। সেটা কি হবে, সুপ্রিম কোর্ট। ওকে, তো হাইকোর্ট রায়ের বিরুদ্ধে আপিল করা যায় কোথায় করা যায়, সুপ্রিম কোর্টে করা যায়, সুপ্রিম কোর্ট। এই যে অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। ওকে, অপশন নাম্বার বি। ওকে, যদি অধস্তন আদালত বলা হয়, অধস্তন আদালতের যে জেলা আদালত, অধস্তন আদালতগুলো রয়েছে সেই রায়ের বিরুদ্ধে আপিল করা যায় হাইকোর্টে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা যায় কোথায়, সুপ্রিম কোর্টে। কারণ সবচেয়ে সর্বোচ্চ রয়েছে সুপ্রিম কোর্ট, তার নিচে হাইকোর্ট, তার নিচে বাকি আদালত যে ডিস্ট্রিক্ট আদালতগুলো এগুলো চলে আসবে। সবচেয়ে উঁচুতে রয়েছে সুপ্রিম কোর্ট। ওকে, তারপর হাইকোর্ট, তার নিচে হাইকোর্ট, তারপর বাকি অন্যান্য আদালত। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে অপশন নাম্বার বি।
19 নম্বরে রয়েছে ত্রিপুরা হাইকোর্টের প্রতিষ্ঠা উপলক্ষে প্রথম বার্ষিকী কোন সালে পালন করা হয়। এখন ত্রিপুরা হাইকোর্টের অর্থাৎ বলা হয়েছে ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ফার্স্ট অ্যানিভার্সারি অফ ত্রিপুরা হাইকোর্ট সেলিব্রেট। ত্রিপুরা হাইকোর্টের যে ফার্স্ট অ্যানিভার্সারি কবে সেলিব্রেট করা হয়েছে। এখন ত্রিপুরা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছে? 2013 সালে। 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে তার যে ফার্স্ট অ্যানিভার্সারিটা বার্ষিকীটা কবে পালন করা হবে? অবভিয়াসলি তার এক বছর পর অর্থাৎ 2014 সালে। 2014 সালে আনসারটা কি হবে? অপশন নাম্বার বি 2014। অপশন নাম্বার বি 2014। নেক্সট রয়েছে 20 নাম্বার। 20 নম্বরে রয়েছে ত্রিপুরা হাইকোর্টের সিল বা প্রতীক চিহ্নে কি থাকে? What is the depicted on the seal or emblem of the Tripura High Court? অর্থাৎ ত্রিপুরা হাইকোর্টের সিল বা প্রতীক চিহ্ন হিসাবে কি থাকে? সেটা কি হবে? জাতীয় প্রতীক। সেটা হবে জাতীয় প্রতীক। অপশন নাম্বার এ জাতীয় প্রতীক। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আনসার এমসিকিউস আমরা প্র্যাকটিস করলাম। তো তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে যে তোমরা 20-র মধ্যে কত পেয়েছো। এই যে 20 এমসিকিউস করলাম আমরা, 20-র মধ্যে তোমরা কত স্কোর করতে পেরেছো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। তোমরা যে কমেন্টগুলো করো তাতে কিন্তু আমরা অনেকটাই খুশি হই। সবগুলি কমেন্টই কিন্তু আমরা পড়ি, সবগুলোর আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তাছাড়া তোমরা যদি চাও যে তোমরা অফলাইন ক্লাস করবে, যে তোমরা সেপারেট ভাবে ত্রিপুরা হাইকোর্ট যে গ্রুপ ডির জন্য যে মেটেরিয়ালস নেবে সেটা নিতে পারো। যদি চাও এটার জন্য তোমরা অফলাইন ক্লাস করবে, আমাদের এখানে এসে ক্লাস করতে চাও, সেটাও তোমরা করতে পারো। সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অফলাইন এডমিশনটা চলছে, যেখানে তোমাদের খুব যত্ন সহকারে ক্লাসেসগুলো করানো হবে। ক্লাসে আমরা নোটসও দিয়ে দেবো, প্লাস একটা টপিকের শেষে মক টেস্ট আমরা নেব। তারপর মাসেও কিন্তু আমরা মক টেস্টটা নেব, উইকলি মক টেস্ট, মান্থলি মক টেস্ট সবগুলোই থাকবে। তো যারা এডমিশনটা নিতে চাও ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডির জন্য কিংবা জেআরবিটির জন্য কিংবা টেটের জন্য, তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। যদি চাও অনলাইন কোর্স করবে সেটাও কিন্তু আমাদের অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। অনলাইন কোর্সটা, জেআরবিটির কোর্সটা অলরেডি লঞ্চ করা হয়েছে, টেটের কোর্সটা আগামী কিছুদিনের মধ্যেই লঞ্চ করা হবে। আর বাকি যে ত্রিপুরা হাইকোর্টের যে কোর্সটা রয়েছে অনলাইন কোর্সটা, সেটা তোমরা সামনের সপ্তাহ থেকেই পেয়ে যাবে। মানে বলতে পারো সামনের সোমবার কি মঙ্গলবারের মধ্যে পেয়ে যাবে। তার আগে ইউটিউবে একটা ভিডিও দিয়ে দেবো। আর তাছাড়া যদি চাও তোমরা মেটেরিয়ালস নেবে, টেট 1, টেট 2, এসটিজিটি, এসটিপিজিটি, ইংলিশ, হিস্ট্রি বা পলিটিক্যাল সায়েন্সেরটাও আছে, সেই মেটেরিয়ালসগুলো নেবে, সেটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর তাছাড়া জেআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি এই মেটেরিয়ালসও রয়েছে, সেটা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ওকে, তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর আশা করি ক্লাসটা ভালো লেগেছে। কিরকম লেগেছে অবশ্যই জানাবে। তো আর এরকম ক্লাস তোমরা আরো চাও কিনা সেটাও জানাবে। যদি চাও তাহলে অবশ্যই তোমাদের জন্য এরকম ক্লাসেস আরো নিয়ে আসার চেষ্টা করব। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো একটা ক্লাসে। তোমরা প্রিপারেশন করতে থাকো, প্রিপারেশনটাকে আরো বেশি স্ট্রং বানাতে থাকো, আর চোখ রাখো দ্য সাকসেস মাস্টারে। ধন্যবাদ।